আমি তাদেরই মধ্যে একজন যারা মনে করে যে বিজ্ঞানের অসম্ভব সৌন্দর্য আছে। কথাটা আমার নয়, বলেছিলেন মারি কুরি, এবং যিনি পৃথিবীর একমাত্র ব্যক্তি বিজ্ঞানের 2টি শাখায় নোবেল পেয়েছিলেন পদার্থবিদ্যায় তেজস্ক্রিয়তা নিয়ে কাজ করার জন্য, পেয়েছিলেন রসায়নে পিচব্লেন্ড থেকে রেডিয়াম পৃথক করার জন্য। নমস্কার, আপনাদের স্বাগত জানাই ডিডি বাংলা এবং বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম আয়োজিত কোয়েস্ট 3.0-তে। এখানে আমরা করি বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, সেখান থেকে উঠে আসে প্রশ্ন, এবং যখন প্রশ্ন উঠে আসছে তখন তার উত্তর দেওয়ার জন্য কাউকে প্রয়োজন থাকে। 2টো স্কুলের বিভিন্ন স্টুডেন্টসরা যারা বিড়লা মিউজিয়াম আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় সফল হয়েছে, সেরকমই টিম এমএন সাহা এবং টিম পিসি রায়কে প্রতিনিধিত্ব করার জন্য আজও এখানে 2টো স্কুল উপস্থিত রয়েছে। টিম পিসি রায়কে প্রতিনিধিত্ব করছে মান্দার হাই স্কুল এইচএস ইস্ট মিদনাপুর। তোমরা তোমাদের পরিচয় দাও। নমস্কার, নীলাঞ্জন প্রধান, ক্লাস 11। নমস্কার, প্রীতম গায়ন, ক্লাস 11। নমস্কার, তন্ময় চৌহান, ক্লাস 12। এবং টিম এমএন সাহা রয়েছে, তাদেরকে প্রতিনিধিত্ব করছে সেন্ট জেভিয়ার স্কুল পুরুলিয়া। তোমরা তোমাদের পরিচয় দাও। Hello, I am Basu Banerjee of class 8. Hi everyone, I am Paramruta Pine of standard 9. Hi, I am Sattoke Banerjee from standard 8. বেশ, যখন তোমাদের পরিচয় হয়ে গেল তখন জানিয়ে দিই যে এখানে কি কি হতে চলেছে। এখানে হতে চলেছে বিজ্ঞানের 6টি এক্সপেরিমেন্ট, এবং সেখান থেকে উঠে আসবে একটি করে প্রশ্ন। থাকবে 3টি রাউন্ড। প্রথম 2টো রাউন্ড হবে সরাসরি প্রশ্নোত্তরের। তোমাদের কাছে সরাসরি প্রশ্ন আসবে, সেই উত্তর শুরু করার জন্য তোমরা সময় পাবে 20 সেকেন্ড। সঠিক উত্তর দিলে পাবে 10। যদি উত্তর দিতে না পারো সেক্ষেত্রে বোনাস হিসেবে চলে যাবে অন্য টিমের কাছে। তারা সেই উত্তর শুরু করার জন্য সময় পাবে 10 সেকেন্ড, পয়েন্টও হয়ে যাবে হাফ, 5 বোনাস পয়েন্ট। এবং যখন বাজার রাউন্ড হবে সেই সময় প্রশ্ন তো আসবে সরাসরি, কিন্তু যে আগে বাজার প্রেস করবে তার কাছে চলে যাবে প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ। নম্বর থাকবে 10। যদি বাজার প্রেস করার পর ঠিক উত্তর দিতে না পারো কিংবা উত্তর দিতে না পারো তাহলে হয়ে যাবে কিন্তু -5। উত্তর শুরু করার জন্য সময় থাকবে 10 সেকেন্ড। তাহলে সবকিছু যখন বোঝা হয়েই গেছে, এক্সপেরিমেন্ট শুরু করা যাক। তার জন্য ডেকে নিতে হবে স্যারকে। স্যার প্লিজ। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই এপিসোডে। আমরা অলরেডি তোমাদের পরিচয় পেয়ে গেছি যে তোমরা আমার বাঁদিকে যারা রয়েছো টিম এমএন সাহা এবং আমার ডান দিকে টিম পিসি রয়। একটু হাসি হাসি মুখ দেখতেছে। আমার মনে হয় আমি সব থেকে সুবিধাজনক অবস্থায় আছি, তাই না? কারণ আমি উত্তরগুলো জানি, তোমরাও জেনে যাবে। শুরু করা যাক। আমি আমার কলিগ জয়দেব মাইতিকে ডাকবো, প্লিজ। এবার আমরা এক্সপেরিমেন্টটা করি। আমার কলিগকে আমি বলবো এক্সপেরিমেন্টটা করার জন্য। সবার আগে দেখে নাও এখানে যে অ্যাকোরিয়ামটি আছে তাতে একটি নীল রঙের জল আমরা রেখেছি। তোমরা খেয়াল করো অ্যাকোরিয়ামে এখন জলের লেভেলটা কোথায়। আমাদের এই অ্যাকোরিয়ামে যে নীল জলটি রাখা আছে তার সাথে আরও 2টো অংশ আমরা পাশে রেখেছি। সেটা হলো আরেকটি ছোট পাত্র যার চেহারাটা খানিকটা আকারটা খানিকটা একটা ছোট নৌকার মতো, ঠিক? আচ্ছা, এর সাথে আমাদের একটা মেটাল প্লেট বা ধাতব আর একটা প্লেট আছে যেটি আমরা এই ছোট পাত্রের মধ্যে রাখবো। ওটা ভাসানো হলো, ভাসিয়ে ছোট পাত্রের মধ্যে ধাতব প্লেটটি আস্তে করে রাখা হলো। তোমরা খেয়াল করো ছেড়ে দেওয়ার পরে ওই নীল জলের লেভেলটা অ্যাকোরিয়ামে কতটা উঠে এসেছে। তোমরা লেভেলটা ভালো করে খেয়াল করো। এবার আমি আমার কলিগকে অনুরোধ করব ধাতব প্লেটটি ওখান থেকে তোলা হোক এবং দেখানো হোক যে এর ওপরে একটা হুক লাগানো রয়েছে এবং নৌকার মতো যে ছোট পাত্রটি আছে তার নিচেও একটা হুক লাগানো আছে। আমি আমার কলিগকে অনুরোধ করব 2টোর মধ্যে সংযোগ স্থাপন করা হোক। হ্যাঁ, এবং এদের সঙ্গে এটা আটকে দেওয়া হলো। এবং আমাকে বলো কি হতে পারে যদি আমরা এটাকে যখন ডোবাবো, তাহলে অ্যাকোরিয়ামের জলের ডোবাবো মানে জাস্ট ভাসিয়ে দেওয়ার চেষ্টা করব, তখন জলের লেভেলটা কি ওপরে যাবে নাকি নিচে যাবে নাকি একই থাকবে? বরঞ্চ আমরা দেখে নিই এক্সপেরিমেন্ট করে কি হচ্ছে। যখন উনি ওটা ভাসিয়ে দিলেন তোমরা খেয়াল করো কি হলো। দেখতে পাচ্ছি স্পষ্টত জলের লেভেলটা একই হয়েছে। প্রশ্ন টিম এমএন সাহার কাছে, যখন প্লেটটি ধাতব প্লেটটি নৌকার মধ্যে ছিল পাত্রটির মধ্যে তখন যা জলের লেভেল এবং যখন তাকে আলাদা করে নিচে থেকে ঝুলিয়ে দেওয়া হলো তখন যা জলের লেভেল, দুটো ক্ষেত্রেই এক। কেন দুটো লেভেল এক? তোমাদের সময়
শুরু হলো এখন। এর কারণ হলো এই যে আমরা আর্কিমিডিসের সূত্র অনুযায়ী জানি যে একটা সাবস্টেন্স যখন তাকে একটা ফ্লুইডে ইমার্স করা হয়, যেমন এখানে প্লেটটাকে আমরা জলে ইমার্স করছি, তখন সেটা তার ওয়েটের সমান জল ডিসপ্লেস করছে। আর সেই ওয়েটটাই হচ্ছে বাইন্ড ফোর্স বা আপথ্রাস্ট, যেটা হচ্ছে নৌকাটার উপর কাজ করছে তাকে ভাসিয়ে তোলার জন্য। তো তাই এখানে আমরা যেহেতু দেখছি যে মেটাল প্লেটটা বাইরে থাক বা ভেতরে থাক, দুটোর যে কম্বাইন্ড যে ওয়েটটা হচ্ছে সেটা কনস্ট্যান্ট থাকছে। তো তাই দুটোকে ভাসাবার পর দুটো সেম পরিমাণে জলও ডিসপ্লেস করছে আর দুটোর বাইন্ড ফোর্স সেম, তো তাই জলটাও সেম লেভেলেই রাইজ করছে। একদম সঠিক উত্তর, একদম সঠিক উত্তর। আমরা উত্তরটিকে আরেকটু বিশদভাবে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ওরা যা বললো। বেশ, আমরা উত্তরটাকে আরেকটু সঠিকভাবে দেখে নিই। তোমরা ছবিতেও দেখতে পাবে যে আমরা যখন ছোট পাত্রটির মধ্যে মেটাল প্লেটটা দিয়েছিলাম, তখন তার নিম্নমুখী যে ওজন যেটা ছিল, যখন আমরা ধাতব প্লেটটা বাইরে নিয়ে এসেছি, দেখা যায় যে দুটো ক্ষেত্রেই ওজনটা সমান। যদিও দ্বিতীয় ক্ষেত্রে একটা আপওয়ার্ড বয়ান্ট ফোর্স কাজ করছে, একটা ঊর্ধ্বমুখী প্লবতা বল কাজ করে, কিন্তু দুটো ক্ষেত্রেই যেহেতু ওজনটা একই থাকছে, দুটো ক্ষেত্রেই এই সিস্টেমটি সমান পরিমাণ জলকে অপসারিত করছে। ফলে আমার অ্যাকোরিয়ামে জলের লেভেলটা এক থাকছে। একটা ভীষণই ইন্টারেস্টিং প্রশ্ন পেলাম আমরা প্রথমেই, এবং সেটারও দুর্দান্ত অ্যান্সার দিল টিম এম.এন. সাহা। এই না হলে খেলা, দেখা যাক টিম পিসিরে এরপরে কি করে। বেস্ট অফ লাক স্যার। আমরা প্রথম প্রশ্নের পরে দ্বিতীয় প্রশ্ন টিম পিসি রায়কে। তোমরা এখানে খেয়াল করো যে আমাদের সামনে একটা ইনক্লাইন প্লেন বা একটা নততল রাখা আছে, এবং আমার কলিগকে বলবো গাড়িটাকে একটু তুলে ধরার জন্য। এখানে একটা গাড়ি তৈরি করা হয়েছে, তার মধ্যে একটা মনে করো জলের ছোট ট্যাঙ্ক রাখা হয়েছে, যার মধ্যে একটা নীল জল রাখা হয়েছে। এবার তোমরা খেয়াল করো, যখন আমার কলিগ বসো এই আনত তলে বা নততলে যখন রাখছি ইনক্লাইন প্লেনটার ওপরে, এবং তোমরা জলের ওপর লেভেলটা খেয়াল করো, জলস্তরের উপরিতলটা খেয়াল করো, দেখতে পাচ্ছ একটু হেলে রয়েছে একদিকে। এবার আমরা যদি এটা ছেড়ে দিই তাহলে কি হবে দেখা যাক। খেয়াল করেছো নাকি আরেকবার দেখাবো? তোমরা দেখো, তোমাদের স্ক্রিনে দেখো, তোমরা দেখতে পাচ্ছ যখন গাড়িটি ধীরে ধীরে নামছে তখন জলের উপর তলটা খেয়াল করো, ওটা আনত তলের সঙ্গে সমান্তরাল হয়ে যাচ্ছে। ইনক্লাইন প্লেনের সঙ্গে আপার লেভেলটা, আপার সারফেস লেভেলটা, ওটা দেখো প্যারালাল হয়ে যাচ্ছে। প্রশ্ন হলো তোমাদের কাছে, টিম পিসি রায়ের কাছে, যখন গাড়িটি নিচের দিকে নামছে তখন জলের উপরিতল আনত তলের সাথে কেন সমান্তরাল হয়ে যাচ্ছে? তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু হলো এখন। স্যার, জলের তলটা সবসময় মানে গ্রাউন্ডের প্যারালালে থাকে, সেজন্য আমরা যখন সেটাকে রাখছি নততলটা, নিচেরটা না উপরেরটা? মানে জলের উপরের তলটা। হ্যাঁ, যখন আমরা প্যারালালের উপর মানে নততলের উপর রাখছি তখনও সেটা গ্রাউন্ডের প্যারালাল আছে, কিন্তু যখন আমরা সেটাকে ছেড়ে দিচ্ছি, যখন সেটা গতিতে যাচ্ছে। ভালো করে খেয়াল করেছিলেন নিশ্চয়ই, যখন গাড়িটা আমরা ছাড়িনি তখন কিন্তু উপরের তলটা একটু বেঁকে ছিল, একদিকে হেলেছিল, কিন্তু গ্রাউন্ডের সঙ্গে সেটা প্যারালালে ছিল, সেটা বেঁকে ছিল যেটা, সেটা স্যার সেই তখন তুমি খেয়াল করেছিলে তখন আনত তলের সঙ্গে কি প্যারালাল ছিল? না, আনত তলের সঙ্গে প্যারালাল ছিল না। কিন্তু যখন গাড়িটা আস্তে আস্তে নিচের দিকে পড়ছে তখন সেই যতটা হেলেছিল সেটা আস্তে 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 আনত তলের সঙ্গে সমান্তরাল হতে চলেছে, এবং একটা সময় এলো যখন সমান্তরাল হয়ে গেল। প্রশ্ন হচ্ছে কেন হলো? বলো, ঠিকই বলছো হয়তো। কারণ জলটা রেস্টে ছিল, আর যখন সেটা গতিশীল হলো তখন তার উপর স্থিতিজাড্য কাজ করলো। স্থিতিজাড্যের কারণে জলটা নিজের প্রাথমিক অবস্থানটা বজায় রাখার জন্য প্রাথমিক অবস্থান বজায় রাখার চেষ্টা করলো, ফলে কিছুটা জল পিছিয়ে চলে এলো। ফলে সেটা যে মানে জলের যে আকর্ষণ বল, যেটা যে আকর্ষণ করছিল, যেটা যে তার লেভেলটা বেঁকে রেখেছিল, সেই স্থিতিজাড্যটা সেটাকে ক্যান্সেল করে দিল।
ফলে দুটো ফোর্স পরস্পরকে ক্যান্সেল করে তারপরে তুমি এখানে প্রধান কারণ হিসেবে স্থিতিজাড্য বা মোমেন্ট অফ স্থিতিজাড্য বা ইনার্সি অফ রেস্টকে তুমি দায়ী করছো, তাই তো? বেশ, আমরা এই প্রশ্নের উত্তরটা বোনাস হিসেবে এমএন সাহা টিমের কাছে দিতে পারি। তোমরা কি বলবে বলো? যখন ওটা ওই ইনক্লাইন প্লেনটার উপর রাখা ছিল তখন আমরা জানি যে ওয়াটার 6 ইটস ওন লেভেল, তখন নিচের সাথে হরাইজন্টালি ওয়াটারটা মানে প্যারালাল হয়ে গিয়েছিল। কোথাকার পারে? নিচে ওয়াটারের আপার সারফেসটা নিচের সাথে প্যারালাল হয়েছিল। কখন? যখন আমরা ছাড়ছিলাম না, যখন ওটা স্থির ছিল তখন। স্থির ছিল মানে একদম আনত তলের উপর দিকে উপরে ছিল। তখন তুমি বলতে চাইছো জলের উপরের লেভেলটা আনত তলের সঙ্গে প্যারালাল ছিল? নিচের টেবিলের লেভেলের সাথে না, নিচের টেবিলটা তুমি ভেবো না। তোমার কাছে প্রশ্ন ছিল ইনক্লাইন প্লেনের সাথে উপরিতলের আপার সারফেসটা যখন ওরা নিচে নামছে কেন সমান্তরাল হচ্ছে, প্যারালাল হচ্ছে, এটাই তোমার প্রশ্ন। তুমি আনত তলের সাপেক্ষে বলো। আচ্ছা, তুমি নিচের সাপেক্ষে কি বলতে চাইছো বলতে থাকো, শুনি। তারপর ওটা যখন মোশনে আসছে তখন তার কারণে ওটা ইনক্লাইন প্লেনটার সাথে প্যারালাল হয়ে যাচ্ছে, সেই কারণে। বেশ, ঠিক আছে। আমরা একটা এরকম কুইজের মাধ্যমে আমরা কিন্তু শুধু জিততে আসিনি বা হারতে আসিনি, শিখতে এসেছি। চলো আমরা এটাকে বিশদভাবে এর উত্তরটা জেনে নিই। দেখো, আমরা যখন এটা আনত তলের ওপর দিকে রেখেছিলাম এটা একটা নির্দিষ্ট কোণ করে রয়েছে, নির্দিষ্ট অ্যাঙ্গেলে রয়েছে। এবার এই যে গাড়িটা আমরা রেখেছি এই গাড়িটার নিচের দিকে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স বা আমরা সেটাকে কি বলি অভিকর্ষ বল নিচের দিকে কাজ করছে। এই গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে আমরা দুটো উপাংশে দেখতে পাচ্ছি ভেঙে যেতে পারে, একটা পারপেন্ডিকুলার লম্ব উপাংশ আর একটা প্যারালাল সমান্তরাল। এই লম্ব উপাংশটি ওকে ওখানে নিচের দিকে টেনে ধরে রাখতে চেষ্টা করছে, আর যেটা প্যারালাল ওকে টেনে নিচের দিকে আনত তল বরাবর নিচে নিয়ে আসার চেষ্টা করছে। খেয়াল করে দেখবে যখনই ওটা আমরা ছেড়ে দিচ্ছি এই দুটো ফোর্স, এই দুটো উপাংশ, বলের উপাংশ, এই দুটো কম্পোনেন্ট ওই জল এবং গাড়ির ওপর টানটা এমন সুষমভাবে বা ইউনিফর্মলি কাজ করছে যে যখন ওটা এই আনত তল বরাবর নিচে আসছে জলের লেভেলটা আনত তলের সাথে প্যারালাল হয়ে যাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা ওই দুটো উপাংশকে দায়ী করতে পারি। ফলে এক্ষেত্রে কোনো টিমই সঠিক উত্তর দিতে পারেনি, ফলে কেউই নম্বর পাচ্ছ না। প্রথম রাউন্ডের শেষে কিন্তু ফলাফল খুব একটা আশানুরূপ নয়, কারণ এমএন সাহা যেভাবে চটপট উত্তর দিয়ে দিয়েছিল দ্বিতীয় প্রশ্নের শেষে এত সুন্দর এক্সপেরিমেন্টের পর পিসিরা কিন্তু সেভাবে উত্তর দিতে পারেনি, এবং যখন বোনাস হিসেবে এলো ওদের কাছে এমএন সাহার কাছে ওরা উত্তর দিতে পারেনি, অথচ স্যার কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। তো বিজ্ঞানের এই মজাগুলো নিয়েই আমাদের এই এক্সপেরিমেন্ট, এবং সেখান থেকে উঠে আসছে প্রশ্ন। দেখা যাক এর পরের রাউন্ডে কি হয়, কিন্তু তার আগে স্কোর। প্রথম রাউন্ডের শেষে এমএন সাহা রয়েছে 10 নম্বরে এবং টিম পিসিরে রয়েছে 0-তে। ভালো করে খেলো, এগোতে হবে কিন্তু স্যার। এবারে প্রশ্ন টিম পিসি রায়কে। দেখো, আমার হাতে একটি ধাতব স্লিংকি রয়েছে, আমি এটাকে আমার হাত থেকে ঝুলে দিলাম। ঠিক এই অবস্থায় তোমরা খেয়াল করো, আমি যদি এটাকে হাত থেকে ছেড়ে দিই তাহলে কি হবে? আমি এই স্লিংটিকে এখন ছেড়ে দেব, একটু স্থির হোক। নিশ্চয়ই খেয়াল করলে যে আমি আরেকবার প্রয়োজনে দেখাচ্ছি, আমি একে ঝুলিয়ে দিয়েছি, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে এখানে কি হচ্ছে, যে যখনই স্প্রিংটা ছেড়ে দেওয়া হচ্ছে দেখো নিচের অংশটা কিন্তু কিছুক্ষণের জন্য এক জায়গায় স্থির রয়েছে। এবার আস্তে 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 ওপরের অংশটা যখন গুটিয়ে নিচের দিকে আসছে, যখন তারা একসাথে জড়ো হয়ে গেল, এরপর তারা নিচের দিকে, এই দেখো এখন নিচের অংশটা স্থির, এইবার তারা একসাথে নিচের দিকে পড়ছে। প্রশ্ন টিম পিসি রায়কে, যতক্ষণ ওটা গুটিয়ে আসছিল ওপর থেকে নিচে, নিচের অংশটা এক জায়গায় স্থির থাকছিল কেন? তারপরে যখন ওরা এক জায়গায় এলো তারপর একসাথে নিচে পড়লো, কেন এমন হয়? তোমাদের ডাইরেক্ট প্রশ্ন।
স্যার যখন স্প্রিংটিকে স্ট্রেচ করা হলো, প্রথম ধরে ছেড়ে দেওয়া হলো, স্ট্রেচ করা হলো, তখন স্প্রিংয়ের নিচের অংশটা স্ট্রেচ হয়নি কিন্তু উপরের অংশটা স্ট্রেচ হয়েছিল। সেই জন্য স্প্রিং তার নর্মাল মেন পজিশন থেকে কিছুটা স্ট্রেচ হয়েছিল, সেই জন্য নিচের স্প্রিংটা ফার্স্টে নিচে এলো। তারপরে যখন ওটাকে ছেড়ে দেওয়া হলো তখন এফেক্টিভ জিটা 0 হয়ে গেছিলো, সেই জন্য নিচের পয়েন্ট। এখানে একটা প্রশ্ন এসে যাবে জানো তো, তোমাদেরই সাহায্য করছি। এই যে স্প্রিংটা এখন যখন রেখে দিয়েছি, তুমি বলো ওপরের অংশটা নিচের দিকে নামছে, নিচের অংশটা উপর দিকে গেল না কেন? স্যার নিচের অংশটা কারণ নিচের অংশ স্ট্রেচ অবস্থায় ছিল না, সেই জন্য সেটা উপর দিকে যায়নি, কিন্তু উপরের অংশ স্ট্রেচ অবস্থায় ছিল, সেই জন্য তাকে নিজের মিন পজিশনে আনার জন্য স্প্রিং ফোর্স কাজ করলো। আর স্প্রিং ফোর্সটা সবসময় তার মিন পজিশনে অভিমুখে হয়, সেই জন্য স্প্রিং ফোর্সটা সবসময় তার মিন পজিশনের অভিমুখে, মানে মিন পজিশনের কাছে আসতে। সেটা ভার্টিক্যালি ধরলেও হবে যা, আর আমি যদি এরা উল্লম্ব ধরে ছাড়ি একই ব্যাপারটা হচ্ছে কি, খেয়াল করো, তখন দুদিক থেকে যেন মনে হচ্ছে না একসাথে এসে জড় হচ্ছে। দুদিকে বেশ বেশ, তুমি বলতে থাকো। আর তারপরে যখন এটাকে ছেড়ে দেওয়া হলো তখন নিচের পয়েন্টটার ক্ষেত্রে এফেক্টিভ জিটা 0 ছিল, সেই জন্য সেটা কিছুক্ষণের জন্য ওয়েটলেস হয়ে গেছিলো। এই জন্য ওয়েটলেস হয়ে যাওয়ার জন্য সেটা মানে নিচের অংশটা ওয়েটলেস হয়ে গিয়েছিল এফেক্টিভ জির কারণে। আচ্ছা, কারণ এফেক্টিভ জি 0 ছিল। ফ্রি ফলিং এর ক্ষেত্রে এটা ফ্রি ফল হিসেবে তুমি দেখতে চাইছো? হ্যাঁ। বেশ, আমরা দেখি আমাদের এমএন সাহা টিম এই প্রশ্নটার কি করে উত্তর দেয়। স্যার আপনি যখন স্প্রিং থেকে উঠালেন তখন হয়েছিল যে গ্র্যাভিটেশনাল পুল কাজ করছিল স্প্রিংয়ের উপরে, ওইটার জন্য একটা ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি বেশ ওইটার উপরে অ্যাক্ট করলো, এবং যেহেতু উপরের স্প্রিংগুলোর হাইট ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি বলে এমজি। আচ্ছা, তুমি গ্র্যাভিটির কথা বলছো তো? ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি তার আগে কি বলেছিলে? টানছে নিচের দিকে, গ্র্যাভিটেশনাল পুল হচ্ছে। গ্র্যাভিটেশনাল পুল হচ্ছে, গুড। তারপর ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি কি বলে এমজিএইচ, মাস ইনটু গ্র্যাভিটি ইনটু হাইট। এবং যেহেতু উপরের স্প্রিংয়ের হাইট একটু বেশি আছে নিচের চেয়ে, ওটার জন্য ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি যেটা ওদের উপরে অ্যাক্ট করছে সেটা নিচেরগুলোর চেয়ে বেশি কম্প্যারেটিভলি, এবং ওর জন্য তোমরা খুব চেষ্টা করেছো তোমাদের লেভেলে। তোমাদের দুটো টিমকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা উত্তরটাকে একটু বিশদভাবে জেনে নিই, তাহলে বুঝতে পারবে যে তোমাদের কোথায় উত্তরটাকে কারেকশন করতে হবে। যখন আমি এই স্প্রিংটাকে এইভাবে ঝুলিয়ে দিয়েছি, এটা দেওয়ার মানেটা কি? একটা গ্র্যাভিটেশনাল ফোর্স, একটা অভিকর্ষ টান নিচের দিকে যেমন কাজ করছে, আর আমি ওকে ওপর দিকে টেনেছি, একটা টান কাজ করছে। এই দুটো পরস্পরকে যেন একটা ভারসাম্য অবস্থায় রেখেছে, ব্যালেন্স করে রেখেছে। কিন্তু যখনই আমি এটাকে ছাড়ছি, ছাড়ার ঠিক মুহূর্তে ওপরের অংশটা যখন গুটিয়ে আসছে, নিচের অংশের কাছে এই তথ্যটা পৌঁছচ্ছে না। কিন্তু যখনই ছেড়ে দিয়েছি, তখন এই স্লিংকের যে সেন্টার অফ মাস, যে ভর কেন্দ্র, সেটা কিন্তু তখন থেকেই পড়া শুরু হয়েছে নিচের দিকে। অর্থাৎ এই তথ্য যখন নিচে আসছে, সেন্টার অফ মাসও নিচে চলে আসছে, এবং যখন তারা একসাথে জড়ো হলো, তার আগে পর্যন্ত নিচের অংশটা স্থির ছিল। যখন তারা একসাথে জড়ো হলো, তখন তারা নিচে একসাথে পড়ল। বুঝেছো উত্তরটা? তৃতীয় প্রশ্ন হয়ে গেল, কিন্তু দুটো টিমের একটা টিমও এই উত্তরটাও দিতে পারলো না। স্যার কিন্তু ভীষণ ভালোভাবে বুঝিয়েছিলেন এবং তোমরা কাছাকাছিও গেছিলে দুজনেই, দুটো টিমই। কিন্তু কোথায় গিয়ে আটকে গেলে? আর একটু ভালো করে পড়তে হবে, এগুলো বইয়ের পাতাতেই আছে। কিন্তু দেখা যাক পরের প্রশ্ন কি বলে। আপাতত স্কোরটা জানিয়ে দিই। টিম এমএন সাহা রয়েছে 10 নম্বরে, এবং তোমরা পিসি রায় এখনো খাতা খুলতে পারোনি। দেখি পরের প্রশ্ন কি বলে। আমাদের পরের প্রশ্ন টিম এমএন সাহাকে। আমি আমার কলিগকে অনুরোধ করবো, তোমরা দেখতে পাচ্ছ, তোমরা দুটো টিমই দেখো। এখানে আমরা কনিক্যাল ফ্লাস্কে ভিনিগার নিয়েছি, ঠিক, আর বেলুনের মধ্যে আগে থেকে বেকিং সোডা দেওয়া আছে, এবং যখন এই কনিক্যাল ফ্লাস্কটা সব শুদ্ধ ওর ওপর রাখা হচ্ছে, তোমরা দেখো ব্যালেন্সটা খেয়াল করো, একদম ব্যালেন্স হয়ে আছে, দুদিকে ওজন সমান সমান প্রায়। এরপর তোমরা কি মনে করো, আমি যখন এই বেকিং সোডাকে এর মধ্যে ভিনিগারে ঢালবো, স্বাভাবিক কারণেই একটা গ্যাস তৈরি হবে। কি গ্যাস? গুড, এটা প্রশ্ন না। তো এইবার বেলুনটা ফোলার পরে এইটা কি এরকম ভারসাম্য, মানে ব্যালেন্সড হয়ে থাকবে, ভারসাম্য বজায় থাকবে কি থাকবে না, সেটা দেখা যাক। আমার কলিগকে অনুরোধ করবো এক্সপেরিমেন্টটা করতে।
দেখো উনি কি করছেন, বেলুনের মধ্যে যে বেকিং পাউডারটি আছে সেটা উনি ফেলার চেষ্টা করছেন ওই ভিনিগারের মধ্যে, এবং যখন সেটা পড়ে যাচ্ছে আমি একটু ওনাকে সাহায্য করছি এবং দেখা যাচ্ছে যে বেলুনটি ফুলছে, এবং যখন ফুলে গেল তোমরা নিশ্চয়ই খেয়াল করছো ব্যালেন্সটা একটু দেখো, একটু ডিস্টার্ব হচ্ছে না, ভারসাম্য বজায় থাকছে না। বেলুনের দিকটা মনে হচ্ছে যেন একটু হালকা হয়ে গেল, যেদিকে ওজন রাখা আছে সেদিকের পাল্লাটা যেন নেমে গেল মনে হচ্ছে না। ঠিক, প্রশ্নটা হচ্ছে এইখানেই টিম এমএন সাহাকে, যে যখন বেলুনটা ফোলানো হয়নি তখন ব্যালেন্স ছিল, বেলুনটা ফোলানোর পরে কেন এই ভারসাম্য বজায় থাকলো না, অর্থাৎ বেলুনের দিকের অংশটা যেন মনে হচ্ছে হালকা হয়ে গেল, অপর দিকটা ভারী হয়ে নিচে নেমে গেল। এটা কেন হচ্ছে তোমাদের সময় শুরু হচ্ছে এখন। উত্তর প্রশ্নটা বুঝেছো আশা করি। গুড। এখানে যখন হচ্ছে বেলুনটা ফুললো তখন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বেলুনের পোর্শনটা থেকে একটু মানে শেপটা একটু চেঞ্জ হলো, তো তাই হচ্ছে সেন্টার অফ মাস বা সেন্টার অফ গ্র্যাভিটিটা বেলুনের শেপ চেঞ্জ হলো। হ্যাঁ, বেলুনের শেপটা চেঞ্জ হলো, তো তাই একটু মানে পুরো অ্যাপারেটাসটা সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটিটা একটু চেঞ্জ হয়ে গেল, তো তাই হচ্ছে এটা মানে তুমি বলতে চাইছো আকারটা চেঞ্জ হলো বলে সেন্টার অফ মাস বা সেন্টার অফ গ্র্যাভিটি, ভরকেন্দ্র বা ভারকেন্দ্র পরিবর্তন হলো, সেই জন্য এই দিকটা হালকা হয়ে গেল আর স্বাভাবিক কারণে এটা উপর দিকে উঠে এলো। এটাই তোমার উত্তর তো? উত্তরটাকে সঠিক বলে মনে করছি না, আমরা সেটা টিম পিসি রাইট থেকে জেনে নেব, ওরা কি উত্তর দেয় সেটা দেখা যাবে। অ্যাকচুয়ালি আমরা এখানে পরীক্ষায় যেটা দেখলাম যে দুটো পাত্রেই প্রথমে বিক্রিয়ার আগে দুটো পাত্রেই সমান প্রেশার পড়ছিল, তো আমরা জানি প্রেশার ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। বিক্রিয়ার পরে কিন্তু বেলুনের ক্ষেত্রফল বেড়ে গেল, কিন্তু ফোর্স কনস্ট্যান্ট, তাই ফোর্স কনস্ট্যান্ট থাকার জন্য যেখানে ক্ষেত্রফল বেড়ে গেল তাই আমাদের প্রেশারটা ওই ক্ষেত্রফল বাড়ার কারণে কমে গেল, তাই যে পাশে ক্ষেত্রফল বাড়ার কারণে প্রেশার কমে গেল ওই সাইডে ভরও কম প্রযুক্ত হলো, প্রেশারও কম প্রযুক্ত হলো, তাই ওই অংশটা হালকা হয়ে গেল এবং অন্য পাশটা ভারী হয়ে গেল। তোমরা ক্ষেত্রফলেই আটকে থাকছো, আয়তনের দিকে যাচ্ছ না। বেশ, তোমাদের উত্তরটা শুনলাম, তো এই উত্তরটাকে সঠিক বলে মনে করছি না। উত্তরটা এবার আমরা একটু বিশদভাবে জেনে নেব। দেখো কি হচ্ছে, যখনই এই বেকিং সোডাকে আমরা ভিনিগারের মধ্যে ঢেলে দিলাম, যে কেমিক্যাল রিয়াকশন বা রাসায়নিক বিক্রিয়া হলো তাতে যে গ্যাসটি হলো সেটা তোমরা জানো, কি গ্যাস হয়েছিল? কার্বন ডাইঅক্সাইড। এটা যখনই বেলুনের মধ্যে ভরে গেল মানে তার আয়তনটা বাড়লো, যখনই আয়তন বাড়ে তখন কি হয়? তোমরা আর্কিমিডিসের সূত্র পড়েছিলে না? কি হয়? তখন এইখানে যে বাতাস আছে তাকে অপসারণ করলো, যাই অপসারণ করলো তোমরা বুঝতে পারছো তখন বেলুনের ওপর একটা বয়েন্ট ফোর্স, আপওয়ার্ড বয়েন্ট ফোর্স কাজ করছে, একটা ঊর্ধ্বমুখী প্লবতা বল কাজ করছে, তার একটা আপাত ওজন যেটা অ্যাপারেন্ট ওয়েটটা লস হচ্ছে, আপাত ওজনটা হ্রাস পাচ্ছে। তাহলে এদিকে যদি ওজন হ্রাস পায় স্বাভাবিক কারণে এটা ওপর দিকে উঠে যাবে। সুতরাং এই জিনিসটা বলতে হবে যে বাতাসের অপসারণে প্লবতা বলের ওর উপর একটা প্লবতা বল কাজ করছে বলে এটা হালকা হয়ে যাচ্ছে বলে এই ব্যাপারটা করছে। সরাসরি প্রশ্নোত্তর পর্বের কিন্তু 4টে এক্সপেরিমেন্টই হয়ে গেছে এবং সেখান থেকে 4টে প্রশ্নও এসছে, কিন্তু উত্তর আমরা সেভাবে পাইনি, কারণ স্কোরবোর্ড সেটাই বলছে। এমএন সাহা এখনও রয়েছে 10 নম্বরে এবং টিম পিসিরে রয়েছে 0-তে। ব্যাপারটা ভালো লাগছে? তোমাদের নিজেদের ভালো লাগছে? লাগছে না তো? কিন্তু এইবার স্কোর করার কিন্তু একটা দুর্দান্ত সুযোগ আসতে চলেছে, কারণ বাজার রাউন্ড, যে কোনো টিম বাজার টিপে আগে আনসার করতে পারলে, সঠিক উত্তর দিতে পারলে কিন্তু নম্বরগুলো পুরোপুরি তোমাদের ঘরে যাবে। তোমাদের জন্য বেস্ট অফ লাক, তোমাদের জন্য। তোমরা রেডি? গুড। তো আমাদের কাছে দেখতে পাচ্ছ একটা কনিক্যাল ফ্লাস্ক আছে এবং সেখানে একটা পিঙ্ক কালারের বা পার্পল কালারের একটা সলিউশন আছে। এই যে দ্রবণটি এখানে রাখা আছে সেটা বুঝতেই পারছো
এখানে একটা ফেনফথেলিন দেওয়া হয়েছে। ফেনফথেলিন দেওয়ার জন্য তোমরা জানো সে এমন একটা ইন্ডিকেটর বা নির্দেশক যেটা বেসিক সলিউশন বা একটা ক্ষারীয় মাধ্যমে সেটা গোলাপি রঙটা দেখায় বা পিঙ্ক কালারটা দেখায়। তো আমার কলিগ এটা ধরে আছেন, আমি তার থেকে নিয়ে একটা কাজ করতে পারি। এই কনিক্যাল ফ্লাক্সটার মুখে গিয়ে আমি যদি তাকে অর্ডার করি, হুকুম করি যে ওর কালারটা চলে যাওয়ার জন্য, সেটা কি সম্ভব? দেখা যাক। কালার তুমি চলে যাও, কালার প্লিজ ভ্যানিশ, কালার প্লিজ ভ্যানিশ, কালার প্লিজ ভ্যানিশ। কই গেল না তো। কিন্তু এর নেক্সট স্টেপটা খেয়াল করো, যখন আমি এটাকে নিয়ে ঝাঁকাচ্ছি এবং তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে এটা বর্ণহীন হয়ে গেল। যখন আমি কনিক্যাল ফ্লাক্সটা ঝাঁকালাম কিছু বলার পরে তার এই গোলাপি রংটা কেন বর্ণহীন হয়ে গেল? কি এমন ঘটলো এখানে যার জন্য এই রংটা চলে গিয়ে বর্ণহীন হয়ে গেল? উত্তর দেওয়ার সময় শুরু এখন। পিসি রয়, তোমাদের উত্তর বলার সুযোগ তোমরা পেয়েছো, যেহেতু তোমরা প্রথমে বাজারটা টিপেছো। বলো। স্যার দ্রবণটিতে ন্যাপথলিন ছিল, আর আপনি যখন ফেনফথেলিন ছিল, আবার আপনি যখন মুখ থেকে কিছু হাওয়া ওর মধ্যে দিলেন সেখানে CO2 ছিল, এবং CO2 আর ফেনফথেলিনটা বিক্রিয়া করার ফলে জিনিসটা pH 7 হয়ে গেল, অর্থাৎ নিউট্রাল চলে এলো। সেই জন্য ফেনফথেলিন নিউট্রালে কালারলেস হয়ে যায়, সেই জন্য এটা কালারলেস হয়ে গেল। তাহলে তোমার যখন কার্বন ডাইঅক্সাইডটা গেল সেখানে কি তৈরি হলো? সেটা কার্বন ডাইঅক্সাইডটা ফেনফথেলিনের সঙ্গে বিক্রিয়া করে ওয়াটার, সল্ট আর ভালো করে একটু ধীরে সুস্থে সময় নিয়ে বলো। ঠিক বলছো তোমরা, একটু ধীরে সুস্থে বলো। স্যার ফেনফথেলিন আর CO2টা একসঙ্গে বিক্রিয়া করে, ফেনফথেলিন আর CO2 একসঙ্গে বিক্রিয়া করছে, যখন ঝাঁকালাম তখন বিক্রিয়ার ফলে অ্যাসিড আর বেস, মানে ফেনফথেলিনের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড মিশে গিয়ে অ্যাসিড আর বেস তৈরি হচ্ছে। এটাই তোমাদের উত্তর? না স্যার, সল্ট আর ওয়াটার তৈরি হচ্ছে। কার সাথে কে বিক্রিয়া করছে? একজন উত্তর দাও। ফেনফথেলিনের তোমরা যেহেতু উত্তর দিতে শুরু করেছো আমি তোমাদের এখনো সুযোগটা দিচ্ছি। ফেনফথেলিনের সঙ্গে CO2, ফেনফথেলিনের সঙ্গে CO2 যুক্ত হয়ে যাচ্ছে, যুক্ত হয়ে অ্যাসিড এবং জল তৈরি হচ্ছে। না, জল এবং সল্ট তৈরি হচ্ছে, জল এবং সল্ট তৈরি হচ্ছে ফেনফথেলিনের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড মিশে, আর সেটা নিউট্রাল হয়ে যাচ্ছে pH-টা। আমি বাধ্য হচ্ছি তোমাদের থেকে -5 কেটে নেওয়ার জন্য, কারণ এখানে যে ব্যাপারটা ঘটছে আগে দেখো, উত্তরটা শোনো, তাহলে বুঝবে কেন তোমাদের নম্বরটি কাটা হলো। যখন আমরা ভ্যানিশ বললাম বা কালার তুমি চলে যাও বা কালার প্লিজ ভ্যানিশ বলছি, আমার মুখ থেকে কি গেল? CO2, কার্বন ডাইঅক্সাইড এখানে গিয়ে মিশছে জলের সাথে, একটা উইক অ্যাসিড তৈরি হচ্ছে, কার্বনিক অ্যাসিড, একটা দুর্বল কার্বনিক অ্যাসিড তৈরি হচ্ছে। আর আমি আগেও বলেছিলাম যে এই সলিউশনটা ছিল বেসিক বা ক্ষারীয়। তাহলে ক্ষারীয় দ্রবণে যদি অ্যাসিড গিয়ে মিশে, তাহলে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়াতে কি হয়? লবণ এবং জল হয়, অর্থাৎ সেটা একটা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, একটা প্রশমন বিক্রিয়া হচ্ছে। তো সেখানে যদি ক্ষারীয় না থাকে দ্রবণটি, জল এবং লবণ তৈরি হয়ে যায়, ফেনফথেলিন তার রং দেখাবে কি করে? এইটা ঠিক কি হলো, মানে আমিও বুঝতে পারলাম না। এরকম ভুল উত্তর দিলে কেন? ঠিক করে পড়োনি জায়গাটা? যাই হোক, বইয়ে পড়া আর সামনে দেখা দুটোর মধ্যে একটু পার্থক্য হয়ে যায়, সেই কারণে অনেক সময় ভুলভ্রান্তি হয়ে গিয়ে থাকে, যেমনটা আপনাদের মনেও হয়তো চলছে এই মুহূর্তে। দেখা যাক শেষ প্রশ্ন কি বলে। বেশ, আমাদের বাজার রাউন্ডের দ্বিতীয় প্রশ্ন, অর্থাৎ এই এপিসোডের শেষ প্রশ্ন। তোমরা সবাই রেডি? আমরা সবার আগে পর্দায় একটা ভিডিও দেখব, তোমরা তোমাদের স্ক্রিনেও দেখতে পারো। ভিডিওটি প্রথমে দেখো। এখানে দেখানো হচ্ছে যে ব্যাকটেরিয়াকে সঠিকভাবে পর্যবেক্ষণ করার জন্য একটা বিশেষ ধরনের পৃথকীকরণ রঞ্জন পদ্ধতি আমরা অবলম্বন করেছি। এখানে বিভিন্ন কেমিক্যাল রাখা হচ্ছে, ক্রিস্টাল ভায়োলেট, গ্রাম আয়োডিন, ডিকালারাইজার এবং সাফরানিন। যে কালচারটা নেওয়া হলো স্লাইডে, সেখানে আমরা দেখছি প্রথমে আমরা একটা দিলাম কেমিক্যাল ক্রিস্টাল ভায়োলেট,
এই পুরো পদ্ধতিটাকে আমরা বলি গ্রাম স্টেনিং। বিজ্ঞানী ক্রিশ্চিয়ান গ্রামের নাম অনুযায়ী এইটা নামকরণ করা হয়েছে। ভালো করে দেখো, বিভিন্ন কেমিক্যাল মেশানো হচ্ছে এবং মেশানোর পরে আমরা সেগুলো ধুয়ে দিচ্ছি। আমার মেনলি এখানে যেটা করছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এই গ্রাম স্টেনিংয়ে দু রকম আমরা কেমিক্যাল ব্যবহার করছি। এই রঙটা দেখে রাখো, প্রাইমারি রঞ্জক হিসেবে যদি আমরা ক্রিস্টাল ভায়োলেটকে ধরি, সেকেন্ডারি হিসেবে আমরা স্যাফরানিনকে ধরতে পারি। আমার প্রশ্ন হচ্ছে, এই একই রকম রাসায়নিক পদার্থ ব্যবহার করে আমরা বিভিন্ন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বিভিন্ন রং পাচ্ছি। আমাদের একই কেমিক্যাল, একই রাসায়নিক পদার্থ ব্যবহার করা সত্ত্বেও এই রঙের কেন পার্থক্য হয়? তোমাদের বাজার টেপার সময় শুরু হলো এখন। এক্ষেত্রেও দেখতে পাচ্ছি পিসি রায় টিম সবার আগে বাজার টিপেছে। শুরু করো। অ্যাকচুয়ালি গ্রাম পজিটিভ যে ব্যাকটেরিয়া সেটিকে ক্রিস্টাল ভায়োলেটে ধৌত করার পরে, অর্থাৎ ক্রিস্টাল ভায়োলেটে দেওয়ার পরে সেটিকে ধোয়ার সময় সেটি কিন্তু রঞ্জকে রঞ্জিত হয়ে যায়। তাই প্রথম ক্ষেত্রে যে ব্যাকটেরিয়াটি ছিল সেটি গ্রাম পজিটিভ, কিন্তু তারপরে যে রঞ্জকটি দেওয়া হলো সেটিতেও রঞ্জিত হয়ে গেল, তাই ওটাও গ্রাম পজিটিভ হওয়ারই সম্ভাবনা আছে, তাই সেটিও গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। কিন্তু দুটো রঙের পার্থক্য আছে। রঙের পার্থক্য আছে কারণ নতুন রঞ্জক দেওয়ার কারণে সেটি নতুন রঞ্জকই ধারণ করবে এবং ধৌত করার পরে সেটি ধুয়ে যাবে না। তুমি কিন্তু বাজার টিপেছো, তোমাকে আমি এখনো সুযোগ দিচ্ছি, তুমি বলতে শুরু করছো ঠিকভাবেই, আরেকটু ভেবে নাও। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার গায়ে ক্রিস্টাল ভায়োলেটটা ভালো করে কাজ করছে, ফলে সেটি বেগুনি রঙে রঞ্জিত হচ্ছে। কেন, কি এমন আছে তার গায়ে? দেখো আমি শেষ সুযোগ দিচ্ছি, বলবে কিছু? কিছু বলবে না? বেশ, চলো চলো আমরা উত্তরটা একটু সঠিকভাবে জেনে নিই। তোমরা জানো এইটা ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর থাকে সেখানে পেপটাইডোগ্লাইকেনের যে স্তর থাকে তার পুরুত্বের ওপর নির্ভর করে এই উত্তরটার অনেক অংশ। আমরা যে রাসায়নিক দিয়েছিলাম, দেখা যায় যে তোমরা ভিডিওতেও দেখতে পাবে যে এই ক্রিস্টাল ভায়োলেট যখন দেওয়া হয়, পেপটাইডোগ্লাইকেনের যে পুরুত্ব কতটা রয়েছে, কতটা বেশি রয়েছে, সে ধরে রাখতে পারবে কি না সেটার উপর নির্ভর করবে তার রঙটা কি হবে। যখন আমরা গ্রাম পজিটিভ দেখি যে ব্যাকটেরিয়াগুলো, সেখানে এই পেপটাইডোগ্লাইকেনের যে স্তরটা সেটা একটু বেশি থাকে, অর্থাৎ সে এই ক্রিস্টাল ভায়োলেট রঙটাকে ধরে রাখতে পারে। কিন্তু যখন গ্রাম নেগেটিভ হয় তখন আমরা জানি যে এই স্তরটা, পেপটাইডোগ্লাইকেনের যে স্তরটা, সেটা অতটা বেশি থাকে না বলে বা পাতলা থাকে বলে সে এই রঞ্জক পদার্থটিকে বা কেমিক্যালটিকে ধরে রাখতে পারে না, বা ধরে রাখলেও সেটা অল্প পরিমাণ, যাতে কালারের পার্থক্য চলে আসে, সেক্ষেত্রে লালচে দেখা যায়। অর্থাৎ কোষ প্রাচীরের এই পেপটাইডোগ্লাইকেনের স্তরের পুরুত্বের উপর নির্ভর করে ব্যাকটেরিয়ার এই যখন আমরা গ্রাম স্টেনিং পদ্ধতি নিই, সেই ব্যাকটেরিয়াগুলো গ্রাম পজিটিভ হবে কি গ্রাম নেগেটিভ হবে সেই পার্থক্যটা আমরা বুঝতে পারি। আজকের এই পর্বে হয়তো আমরা দুই স্কুলের ছাত্রদের কাছ থেকে সঠিক উত্তর সেইভাবে পাইনি, কিন্তু এত সুন্দর সুন্দর এক্সপেরিমেন্ট যেগুলো আমাকে তো ভীষণ মজা দিয়েছেই, আশা করি যারা টেলিভিশনের ওপার থেকে আপনারা দেখলেন আপনাদেরও ভীষণ মজা লেগেছে। তো আপাতত স্কোর জানিয়ে দিই, কারণ ফাইনাল কোয়েশ্চেনও হয়ে গেছে। দেখা যাক কে উইনার হলো। এই মুহূর্তে টিম বিসিরে রয়েছে দুটো ভুল উত্তর দিয়ে বাজার রাউন্ডে -10, কিন্তু টিম এমএন সাহা রয়েছে +10-এ। তাই আজকের এই পর্বের উইনার টিম এমএন সাহা, অর্থাৎ সেন্ট জেভিয়ার স্কুল পুরুলিয়া। তোমাদের অনেক অনেক অভিনন্দন। একটু সামনে চলে এসো। স্যার, আপনাকে অনুরোধ করবো ওদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য। প্রথমে রানার আপ। রানার আপ টিম মান্দার হাই স্কুল, কনগ্রাচুলেশনস। নীলাঞ্জন প্রধান, প্রীতম গায়েন, তন্ময় চুয়ান। স্যার, এবার উইনার সেন্ট জেভিয়ার স্কুল পুরুলিয়া।
কনগ্রাচুলেশনস পুরো টিমকে। সাত্যকী ব্যানার্জি, বাসব ব্যানার্জি, পরমব্রত পাইন। সার্টিফিকেট তোদের হাতে চলেই গেছে। আমি দুই স্কুলের শিক্ষক মহাশয়দের অনুরোধ করব একবার মঞ্চে আসার জন্য। দূরদর্শনের তরফ থেকে দুটো স্কুলের জন্যই রয়েছে সুন্দর মেমেন্টো। স্যার, এবং উইনার স্কুল সেন্ট জেভিয়ার স্কুল পুরুলিয়া। স্যার, আজকের পর্ব তাহলে এই পর্যন্তই। এইরকমই বিজ্ঞানের বিভিন্ন এক্সপেরিমেন্ট এবং মজার মজার প্রশ্ন নিয়ে আমরা আবারও ফিরে আসবো আগামী সপ্তাহে। তবে যাওয়ার আগে আপনাদের জন্য কিন্তু থাকবে প্রশ্ন। স্বদেশী পোশাক বিশ্বমনন তিনি প্রফুল্ল রায়। কেমিক্যাল কারখানা এক গড়েন কলকাতায়। মাত্র 700 টাকার সম্বল নিয়ে শুরু যার, কালে কালে ইতিহাসে জোড়ে সাফল্য সমাহার। ওষুধ বিশুধ জীবাণুনাশক আরও কত কেমিক্যাল বানানোর কাজ সযত্নে করে দেশের ফেরাবে হাল। এই আশা নিয়ে 1901-এ পথ চলা শুরু যার, ঠিকানাটা তার 91 আপার সার্কুলার। ছোট কারবার বাড়ল অনেক মাপে আর সম্মানে, স্বাধীন দেশের সরকার নিল নিজ তত্ত্বাবধানে। কলকাতাতেই 3টি সাকিন আছে বাংলারও বাহিরে, ভারতে প্রথম কেমিক্যাল কোম্পানি সে, নামখানি তার চাহিরে। উত্তর পাঠাতে হবে আগামী এক সপ্তাহের মধ্যে নিচে দেওয়া এই লিঙ্কে। প্রথম সঠিক উত্তরদাতার নাম এবং ছবি দেখানো হবে দূরদর্শনের পর্দায়। গত সপ্তাহের সঠিক উত্তর হল সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট। In 1942 March, Santi Swarup Bhatnagar, Sri M.N. Saha, Sri J.N. Mukherjee, Prafulla Chandra Ray, I.D. Varsne, A. Nadel, they met at Lahore, and it was decided that CGCRI should be established at Calcutta, and like this it got started. You would be very happy to know that there was much before even CGCRI was about to establish, that time the first director who became later the first director of this institute, Dr. Atma Ram, developed a technology for fire extinguishing from petrol, which was tested at Bajbaj for extinguishing the fire for the petrol. This was the first patent of CSIR as well as of CGCRI. Even during the initial period, they catered to give the whatever you see as a red glass, which was signal glass was there. This technology was given by CGCRI. This lab became a pioneer of development of the different quality of glasses, different quality of the raw material for steel industry as a refractive material, and then many other such solutions for the nation. And even in around 1960, it was operating at pilot plant scale. We have a niche area in terms of the fiber optics, in terms of the optical glass, in terms of specialty glasses which caters to the strategic need of the nation. And we have indigenized or in the process of many imported things which we are right now procuring, and they are very costly. We have developed many components such as lasers, laser parts and other glasses, and also we are developing further technologies so that nation becomes a self-reliant, and I hope that CGCRI will be contributing a lot in the new India development. We have a program, and many students of different schools of West Bengal, we have gone there, reached there, and we present our achievements and different popular topics so that
students can take up science and engineering as their career and they become a part of a self-reliant India. Every students have their imagination. If they are having such kind of interest, they can very well come and they can experiment their work and learn with us. গত সপ্তাহের প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন শুভশ্রী কারভা, হুগলি থেকে। ডিডি বাংলার ইউটিউব চ্যানেলে এই পর্ব দেখতে পাবেন এবং ডেসক্রিপশন বক্সে সমস্ত প্রশ্ন এবং সঠিক উত্তর পেয়ে যাবেন। পরের সপ্তাহে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। নমস্কার।